আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতুহ। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। একটুখানি কমেন্টসে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আমরা ইতিমধ্যে জিকের দুটি ক্লাস শেষ করেছি। আজকে আমরা তৃতীয় লেকচার শুরু করব এবং আজকের তৃতীয় লেকচারটা হচ্ছে আমাদের যে কোনো চাকরির পরীক্ষার জন্য সুপার লেভেলের একটা জায়গা। এটা আপনার হোক প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, হোক বিসিএস পরীক্ষা, হোক 11 থেকে 20-এর প্রিলি বা রিটেন, যে কোনো চাকরির পরীক্ষার জন্য আজকের টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং আপনারা আজকের টপিকটা নোট তো করবেন, নোট করার পরে কেউ পাঠশালা গ্রুপে জমা দিবেন না ভাই। আমি অনুরোধের সুরে বলছি, সবকিছু পাবলিকলি দিতে হয় না। আপনার আইডিটা আপনি যত বেশি পপুলার করবেন তত মনে করেন যে আপনি ঝামেলায় পড়বেন। এই জন্য সবকিছু পাবলিকলি দেওয়ার দরকার নাই, নিজেদের কাছে কিছু জিনিস রেখে দেন, তাই না? এটা সব থেকে ভালো হবে। যাই হোক, আজকের ক্লাসটা আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা ক্লাস, তো সবাই সুন্দর করে শিখবেন। আমরা ক্লাসের পড়াটা ক্লাসেই শেষ করে ফেলবো, ঠিক আছে? তাহলে চলেন, এবং এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা ভাই বোনেরা। তাহলে চলেন আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে চলেন শুরু করি। প্রথমে আসেন যে উপমহাদেশে যে মুঘল সাম্রাজ্য, আমরা সবাই কিন্তু জানি যে মুঘল সাম্রাজ্যের আগে ছিল হচ্ছে লোদি বংশ, ইব্রাহিম লোদি, অর্থাৎ যেটা ছিল দিল্লি সালতানাত। দিল্লি সালতানাত শুরু হয়েছিল কুতুবউদ্দিন আইবেকের মাধ্যমে এবং যেটা শেষ হয়েছিল ইব্রাহিম লোদির মাধ্যমে। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। জিকে 2টা ক্লাস হয়েছে, আজকে 3 নাম্বার ক্লাস। তো চলেন আমরা শুরু করি। প্রথমে আসেন ভাইয়া, যে দেখেন এই যে উপমহাদেশে যে মুঘল সাম্রাজ্য, আমরা যে উপমহাদেশে মুঘল সাম্রাজ্য বলছি, সবাই একটু নোট করবেন সুন্দর করে। উপমহাদেশে মুঘল সাম্রাজ্য, উপমহাদেশে মুঘল সাম্রাজ্য। আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনারা খালি পিডিএফ করেন কেন ভাই? আমি তো এই জিকে কিন্তু কিছু বাদ দিয়ে পড়াচ্ছি না। আপনার পিডিএফ লাগবে না, এটা শুধু নোটগুলো পড়লেই হয়ে যাবে। আপনি পিডিএফ করে মাথাটা নষ্ট করে ফেলেন। একটুখানি আগে যেটা পড়াচ্ছি এইগুলাই তো পিডিএফ, তো এইগুলাই। হ্যাঁ, এটার বাইরে তো কিছু না। এখন চলেন, তাহলে উপমহাদেশে আমাদের প্রথম যেটা প্রেক্ষাপট, এটার প্রথমেই আমাদেরকে জানতে হবে যে ভাই এটার প্রেক্ষাপটটা কি। খেয়াল করেন, এটার প্রেক্ষাপটটা কি ছিল। দেখেন, এটার প্রেক্ষাপট মানে কার মাধ্যমে এটা হয়েছিল। তো উপমহাদেশে মুসলিম সাম্রাজ্যটা হয়েছিল হলো, খেয়াল করবেন যে পানিপথের যে প্রথম যুদ্ধ ছিল, একটু লিখে নেবেন। পানিপথের প্রথম যুদ্ধে, পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি নামে একজন ব্যক্তি ছিল, ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল কে? এটা আমাদেরকে প্রশ্ন পরীক্ষাতে আসে। আচ্ছা, খেয়াল করেন, বা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে হচ্ছে কে বলেন তো? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, খেয়াল করেন, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা। এটা পড়বো আমরা। তাহলে প্রেক্ষাপটটা একদম সুন্দর করে আগে মুখস্থ করে ফেলতে হবে এবং খাতায় লিখে ফেলেন সবাই। তার মানে উপমহাদেশে যে মুঘল সাম্রাজ্যটার যে আবির্ভাবটা হয়েছিল, এটা কার মাধ্যমে হয়েছিল? কাকে পরাজিত করার মাধ্যমে হয়েছিল। তাহলে উপমহাদেশে মুঘল সাম্রাজ্যটা হয়েছিল হলো মূলত ইব্রাহিম লোদিকে পরাজিত করে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, ইনি হচ্ছে জয়ী হয়েছিল, জয়ী হয়ে মুঘল সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করছিলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, যারা সালাম দিচ্ছেন। এবার আসেন, এখান থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে পানিপথ। কেউ বলতে পারেন যে পানিপথের যুদ্ধ কয়টা হয়েছিল? কেউ কি জানেন যে পানিপথের যুদ্ধ কয়টা হয়েছিল? দেখেন, এই পানিপথের যুদ্ধ হয়েছিল হচ্ছে টোটাল 3টি যুদ্ধ হয়েছিল, এবং এই 3টে যুদ্ধের সাল তারিখ সবই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে আসেন, খুব মনোযোগ দিবেন। আচ্ছা, করাইতে যা দাম বলে এর থেকে বই কেন? আচ্ছা, আমিও জানতে চাই। প্রিন্ট করাইতে না, একটা কথা বলি, আপনারা প্রিন্ট করানোর সিস্টেমই জানেন না ভাই। প্রিন্ট করতে হয়, বলতে হয় যে ফটোকপি সিস্টেমে প্রিন্ট করে দেন। ওদেরকে বলতে হয় যে ফটোকপি সিস্টেমে প্রিন্ট করে দেন। ফটোকপি সিস্টেম প্রিন্ট বলতে বোঝায় 2 পেজ 1.5 টাকা। বুঝতে পারছেন? আপনারা যেটা ভাবতেছেন সেটা না। আপনারা যদি ডাইরেক্ট প্রিন্ট করতে চান, সাদা কালো না, ওটা এমনি যদি প্রিন্ট করতে চান, তাহলে তো 10-12 টাকা করে চাবে। এটা তো সিম্পল ভাই, কথা বলার ধরন বুঝতে হবে। এই প্রিন্টটা হচ্ছে ফটোকপি সিস্টেমে প্রিন্ট, আমরা করতেছি না। আমারও তো সব প্রিন্ট করা আছে, সব ফটোকপি সিস্টেমে প্রিন্ট, এবং খুব কম খরচের মধ্যে। যাই হোক, ওইটা আমাদের কথা না। তাহলে পানিপথের কয়টা যুদ্ধ হয়েছিল বলেন তো ভাই? পানিপথের হচ্ছে 3টি যুদ্ধ হয়েছিল, খেয়াল করেন। এখন আসেন,
এই যে পানিপথের যে তিনটা যুদ্ধ হয়েছিল, তাহলে আমরা যদি চিন্তা করি যে ভাই প্রথম যুদ্ধ, দেখেন পানিপথের প্রথম যুদ্ধটা হয়েছিল কত সালে ভাই? 1526 সালে। 1526 সালে। এবং কার কার মধ্যে সংগঠিত হয়েছিল? একটু আগে আমরা বললাম, যেটা ছিল হচ্ছে ইব্রাহিম লোদি প্লাস বাবরের মধ্যে, এবং এখানে জয়ী হয়েছিল কে? জয়ী হয়েছিল হচ্ছে বাবর। এই কথাটুকু জাস্ট এখান থেকে পড়তে হবে, আর কিছু না। আচ্ছা, এবার আসেন দ্বিতীয় পানিপথের যে দ্বিতীয় যুদ্ধ, খেয়াল করবেন পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল কবে ভাই? এটা হয়েছিল হচ্ছে 1556 সালে। কার কার মধ্যে সংগঠিত হয়েছিল এটা পড়তে হবে। এটা ছিল হচ্ছে বৈরাম খাঁ এবং হিমুর মধ্যে। এটা হয়েছিল কার মধ্যে বলেন তো? বৈরাম খান। এটা হয়েছিল হচ্ছে বৈরাম খাঁ এবং হিমুর মধ্যে। হিমু, এখন কথাটা হচ্ছে ভাই বৈরাম খাঁ কে ছিল? আকবরের সেনাপতি ছিল। বৈরাম খাঁ ছিল হচ্ছে আকবরের সেনাপতি, আর হিমু ছিল হচ্ছে একজন আফগান নেতা। বুঝতে পারছেন? এটা হয়েছিল। এবং এখানে কে জয়ী হয়েছিল এটা যদি আমরা একটু দেখি, এখানে খেয়াল করেন, এটা কিন্তু যুদ্ধে জয় হয়েছিল কে বলতে পারবেন? এটা জয়ী হয়েছিল কে? এটা হচ্ছে বৈরাম খাঁ কিন্তু জয়ী হয়েছিল। এবং এই বৈরাম খাঁ জয়ী হয়ে কিন্তু সে দিল্লি সিংহাসন আরোহণ করেছিল। এরপরে আসেন তৃতীয় যুদ্ধ। সবাই সুন্দর করে নোট করবেন, এবং এত সুন্দর নোট হয়ে যাবে যার ফলে আর আপনাদের এটাতে আর ঝামেলা হবে না। 3 নাম্বার আমরা যেটা জানবো সেটা হচ্ছে এটা হয়েছিল 1761 সালে। 1761 সালে হয়েছিল। কার কার মধ্যে ছিল ভাই এটা? এটা হচ্ছে আহমদ শাহ আবদালি। এটা ছিল হচ্ছে আহমদ শাহ আবদালি। এটা হয়েছিল কার মধ্যে? আহমদ শাহ আবদালি। এবং খেয়াল করবেন আহমদ শাহ আবদালি আর ছিল হচ্ছে এটা মারাঠাদের মধ্যে। এটা ছিল হচ্ছে মারাঠাদের মধ্যে। বুঝতে পারছেন? মারাঠাদের মধ্যে ছিল। এ কি ছিল? আফগানদের জয় হয়। বুঝতে পারছেন? এটা একটু মনে রাখবেন, এটা হচ্ছে আফগানদের জয় হয়েছিল, অর্থাৎ আহমদ শাহ আবদালি যেটা ছিল তাদের এখানে জয় হয়। প্রিয় ভাই বোন, তাহলে আমরা এই যে ইম্পর্টেন্ট যে পর্যন্ত জানলাম এই তিনটাকে, তাহলে আমরা কোন পথের যুদ্ধ বলি? এটা ছিল হচ্ছে পানিপথের যুদ্ধে। এটা ছিল কে বলেন তো? পানিপথের যুদ্ধ ছিল। লিখে নেন, পানিপথের যুদ্ধ ছিল। এখন একটা প্রশ্ন অনেক সময় পরীক্ষাতে আমরা আসতে দেখি, খুব মনোযোগ দিবেন, সেটা হচ্ছে ভাই এই পানিপথটা আসলে কোথায়? দেখেন এই পানিপথটা তো একটা স্থানের নাম, তাই না? এই পানিপথটা কিন্তু একটা স্থানের নাম, পানিপথ। এই পানিপথটা একটা স্থানের নাম, যেটা ছিল হচ্ছে দিল্লি থেকে, খেয়াল করেন, এটা ছিল হচ্ছে দিল্লি থেকে 90 কিলোমিটার পথ দূরে, 90 কিলোমিটার পথ দূরে হরিয়ানা রাজ্যে, ভারতের হরিয়ানা রাজ্যে এটা ছিল। আচ্ছা, দেখেন তো সবাই বুঝতে পেরেছেন কিনা? এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার হয়ে গেলাম? খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি ভাই বোনেরা। তাহলে দেখেন, তাহলে পানিপথ থেকে আমরা এখান থেকে যে জিনিসটা আমরা করব সেটা একটু খেয়াল করেন। আচ্ছা, এখন কথা, এখানে জয়ী হয় কে? আহমদ শাহ আবদালি। আহমদ শাহ আবদালি কিন্তু একজন আফগান ছিল। ওই যে হিমু যেমন আফগান নেতা ছিল না, হিমু কিন্তু হেরে গেছিল, কিন্তু পরে 1761 সালে এসে এই আহমদ শাহ আবদালি, মানে এক কথায় আফগানরা কিন্তু জয়লাভ করে। বুঝতে পারছেন? শুধু জয়লাভ করে না, তিনি তারা হচ্ছে দিল্লিটাও শাসন করে। তাহলে এই জায়গাটা আমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। তৃতীয় যুদ্ধে জয়ী হয় এই যে আহমদ শাহ আবদালি যারা ছিল হচ্ছে আফগান ছিল। সবাই কি বুঝতে পেরেছেন? তাহলে চলেন তো আমরা আরেকবার একটু রিভাইজ করে ফেলি। সবাই একটু খেয়াল করবেন। দেখেন প্রাইমারি ড্রিম ব্যাচের ভাই বোনেরা খেয়াল করেন, তাহলে উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের উৎপত্তিটা কিভাবে হয়েছিল? প্রেক্ষাপটটা দেখেন যে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর যখন পরাজিত করে দিল কাকে? ইব্রাহিম লোদিকে, অর্থাৎ যেটা দিল্লি সালতানাতের শেষ সুলতান ছিল ইব্রাহিম লোদি, মানে লোদি বংশের শেষ সুলতান, তাকে পরাজিত করে কত সালে? 1526 সালে। এবার আসেন কোন যুদ্ধের মাধ্যমে এটা হয়েছিল? পানিপথের যুদ্ধের মাধ্যমে। পানিপথের যুদ্ধ হয় তিনটা। একটা ছিল প্রথম যুদ্ধ, যেটা 1526 সালে, এটা পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে, যে কোনো চাকরি পরীক্ষাতে। ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে যুদ্ধটা হয়েছিল, বাবর জয়ী হয়। এর মধ্যে আবার কল দেয় হিমু কে ছিল, খেয়াল করেন, এই হিমু ছিল হচ্ছে কিন্তু আপনার একজন আফগান নেতা। আচ্ছা, তৃতীয় যুদ্ধ যদি আমরা চিন্তা করি, তৃতীয় যুদ্ধ 1761 সালে হয়েছিল আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে। আহমদ শাহ আবদালি হচ্ছে জয়লাভ করে। এবং পানিপথটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে দিল্লি থেকে 90 কিলোমিটার দূরে হরিয়ানা রাজ্যে হচ্ছে এটা অবস্থিত। প্রিয় ভাই বোনেরা, আমরা কি এই জায়গাটা বুঝতে পেরেছি? আমাকে একটু জানাবেন যে ভাইয়া আমরা একদম এটা মুখস্থ করে ফেলতে পেরেছি কিনা, একটু জানাবেন সুন্দরভাবে। ভাই ক্লাসগুলা এত সুন্দরভাবে করার চেষ্টা করেন, আমি আশা করব যে আমার ভাই বোনের কখনো বিন্দু মাত্র এগুলো ঝামেলা হবে না ভাই, যদি আপনারা নিয়মিত আমার ক্লাসগুলা করতে পারেন।
ক্লিয়ার? তাহলে এটা নিয়ে কি ঝামেলা আছে? দেখেন এই জায়গাটা থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে প্রশ্ন পরীক্ষাতে পেয়ে থাকি, যেটা আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন কাজ হচ্ছে আপনারা এটা পড়বেন জাস্ট। ক্লিয়ার? সবাই একটু বলেন, সবাই একটু বলেন ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে দিবেন, সবাই একটু জানাই দিবেন, সবাই একটু জানাই দিবেন ভাই বোনেরা, সবাই একটু জানাই ফেলতে হবে যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। এবার আসেন সামনে যাই। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো আমার ভাই বোনেরা খুব মনোযোগ দিতে হবে। এরপরে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো? এরপরে দেখেন দুইটা বিষয় আমরা লিখব। একটা হচ্ছে রক্তাক্ত প্রান্তর, খেয়াল করেন, একটা হচ্ছে রক্তাক্ত প্রান্তর, রক্তাক্ত প্রান্তর, আরেকটা হচ্ছে মহাশ্মশান। একটা হচ্ছে রক্তাক্ত প্রান্তর, আরেকটা হচ্ছে মহাশ্মশান। একদম মুখস্থ করে ফেলবেন দুইটা বিষয়। আচ্ছা, রক্তাক্ত প্রান্তরে যেটা লিখবেন, দেখেন রক্তাক্ত প্রান্তর ছিল যে পানিপথের তৃতীয় যুদ্ধ। এটা হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ, পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে রচিত, তৃতীয় যুদ্ধ নিয়ে রচিত হচ্ছে রক্তাক্ত প্রান্তর। এই রক্তাক্ত প্রান্তরের রচয়িতা ছিল হচ্ছে মুনির চৌধুরী। মুনির চৌধুরী হচ্ছে এর রচয়িতা। হ্যাঁ, মুনির চৌধুরী হচ্ছে এর রচয়িতা। আচ্ছা, এবার যদি বলি যে এই রক্তাক্ত প্রান্তরটা আসলে একটা কি, আপনি সরাসরি বলবেন যে ভাই এটা হচ্ছে একটা নাটক, এটাকে আমরা একটা নাটক বলে থাকি, এটাকে আমরা একটা নাটক বলে থাকি। তাহলে আমরা বাংলা সাহিত্যের বিষয়টাও কিন্তু এর মধ্যে চলে এসেছে। এবার যদি বলি যে দেখেন যে মহাশ্মশান, এই মহাশ্মশানটাও মনে রাখবেন পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে রচিত। এবং এই মহাশ্মশান কে লিখেছিল এবং মহাশ্মশান কি? মহাশ্মশান হচ্ছে একটা মহাকাব্য, মহাশ্মশান একটা হচ্ছে মহাকাব্য। আর হচ্ছে মহাশ্মশান নিয়ে যদি আমরা একটু জানি যে এটা কে লিখেছিল, এটা লিখেছিল হচ্ছে কায়িকবাদ, এটা লিখেছিল হচ্ছে কায়িকবাদ। দেখেন অনেক সময় পরীক্ষাতে আসবে, যদি স্যারেরা একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করতে চায় তাহলে এটা একটু খেয়াল করবেন। আচ্ছা ভাই, আপনার প্রতি একটা অনুরোধ, সেটা হচ্ছে বাংলা ইংরেজি ক্লাসগুলো প্রথমে সকল টপিকগুলো নিয়ে আলোচনা করেন যেগুলো না, ওইভাবে করা যাবে না ভাই, 100% ওইভাবে করা যাবে না। কারণ ইংরেজি আমি এমন ভাবে আলোচনা করছি, এটা প্রিলি রিটেন সবার জন্য হবে। কিন্তু আমি যদি ওই হুট করে একবার ভার্বে যাই, একবার রাইট ফর্ম ভার্বসে যাই, একবার আবার নাউনে আসি, এটা খুব খারাপ দেখা যাবে। একদম ধারাবাহিকভাবে শিখবো, যা শিখবো ধারাবাহিকভাবে শিখবো। সবাই কি ক্লিয়ার? একটু বলেন ভাই বোনেরা যে আমরা সবাই এই পর্যন্ত ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। দ্রুত বলবেন, দ্রুত বলবেন যে আমরা এই পর্যন্ত সবাই বিষয়টা বুঝতে পারলাম কিনা। সবাই একটু বলে ফেলতে হবে, সবাই একটু বলে ফেলার চেষ্টা করবেন, সবাই একটু বলে ফেলার চেষ্টা করবেন। তাহলে আমরা কি ক্লিয়ার ভাইয়া? তাহলে এখান থেকে আমরা কি জানলাম চলেন আরেকবার একটু বলে ফেলবো আমরা সবাই, সবাই একটু বলে ফেলেন। তাহলে প্রেক্ষাপট নিয়ে মানে কি নিয়ে রচনা, তাহলে আমরা বলবো কি যে রক্তাক্ত প্রান্তর হচ্ছে একটা নাটক যেটা লিখেছিল মুনির চৌধুরী, যেটা ছিল পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে রচিত। এখন আবার একটু ব্যাক স্পেসে পড়াশোনা করেন, পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? 1761 সালে সংগঠিত হয়েছিল। আবার যদি বলি যে মহাশ্মশান, মহাশ্মশান হচ্ছে মহাকাব্য যেটা লিখেছিল হচ্ছে কায়িকবাদ, এটাও রচনা হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে। তাহলে বাংলা সাহিত্যের দুটি তথ্য কিন্তু আমরা এখান থেকে জেনে ফেললাম। ওকে, তাহলে ক্লিয়ার লিখে দিব, যদি ক্লিয়ার হয়ে যান একটু ক্লিয়ার লিখে দিবেন। আচ্ছা, ভেরি গুড, খুবই সুন্দর। এটা আমি আশা করবো যে আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা দেখেন ধাপে ধাপে শিখবেন, দেখবেন খুব মজা। এরপরে যদি আমরা চলে যাই, খুব গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং বিষয়গুলো এখন একটু জেনে নিব। সবাই একটু লেখেন মুঘল সাম্রাজ্য, মুঘল, সবাই একটু লেখেন মুঘল বংশ সম্পর্কিত, মুঘল বংশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য। আচ্ছা, একটু বলবো ভাই ধারাবাহিকভাবে লিখবেন না, আমি যেভাবে লিখবো আপনারা সেইভাবে লিখবেন। কারণ কি এই জিনিসগুলো ভিজুয়ালাইজেশন, জিকে এমন একটা সাবজেক্টে মনে থাকে না ভাই ধারাবাহিকভাবে না, গোছানো ভাবে। সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন, একটু চিত্রের মাধ্যমে, একটু গোল্লা দিয়ে, একটু চতুর্ভুজ আকারে এইভাবে লিখবেন সবাই। তাহলে মুঘল বংশ নিয়ে এখন আমরা একটু গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার চেষ্টা করব। তো প্রথমে আসেন ভাই, আমরা যদি বলি যে প্রতিষ্ঠিত হয় কত সালে, দেখেন মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, প্রথমে জানবো যে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত সালে। একটু আগে আমরা পড়েছিলাম যেটা ছিল 1526 সালে, যেটা ছিল হচ্ছে 1526 সালে। সবাই একটু লিখে নিবেন আমার সাথে সাথে, হ্যাঁ। আচ্ছা, এবার যদি আমরা বলি, দেখেন এবার যদি আমরা বলি যে এই প্রতিষ্ঠিতর পরে হচ্ছে দরকার প্রতিষ্ঠাতাকে, এবার দরকার হচ্ছে প্রতিষ্ঠাতাকে। আচ্ছা, এটার প্রতিষ্ঠাতাকে একটু আগে আমরা বলছিলাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, এক কথায় কি জহিরুদ্দিন বাবর, তাই না বলেন? তাহলে জহিরুদ্দিন বাবর হচ্ছে মুঘল বংশের প্রতিষ্ঠাতা। জহিরুদ্দিন মোহাম্মদটা একটু দিয়ে দিব, তাহলে সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে না, অনেকেই বুঝতে পারবে না যে ভাইয়া কি করলেন। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর,
জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তাহলে প্রতিষ্ঠিত হচ্ছে 1526, প্রতিষ্ঠাতা হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সাহেব। আচ্ছা, এবার আসেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আচ্ছা, যদি আমরা বলি যে মুঘল বংশের প্রথম সম্রাট কে, মুঘল বংশের প্রথম সম্রাট কে, ভাই যে প্রতিষ্ঠা করে ও তো চালাইছে, তাই না? তাহলে ও চালানোর কারণে আমরা বলবো যে মুঘল বংশের প্রথম সম্রাট হচ্ছে বাবর সাহেব। এটাও আমরা জানবো হচ্ছে বাবর সাহেব। এবার আসেন ভাই, এটা কিন্তু মুঘল সাম্রাজ্য ছিল ভারতীয় উপমহাদেশে। যদি কোশ্চেনটা বলে যে বাংলায়, খেয়াল করবেন, যদি বলে যে বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, খেয়াল করেন, বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, কিন্তু বাংলার কথা বলছে ভাই, এটা কিন্তু পুরো ভারতীয় উপমহাদেশের কথা বলেনি, এটা বলছে হচ্ছে কার কথা বলেন তো, বাংলার কথা। তাহলে বাংলার কথা বললে অবশ্যই মনে রাখবেন সে ছিল হচ্ছে আকবর। সে ছিল কে বলেন তো, আকবর। আমরা পড়বো, এগুলোর বিস্তারিত পড়বো, চিন্তা নাই। আচ্ছা, এরপরে আমরা যদি একটু চলে যাই, খুব মনোযোগ দিবেন, সেটা হচ্ছে শেষ সম্রাটটা আমরা একটু জেনে নিব। এখানকার শেষ সম্রাট কে ছিল? এখানকার শেষ সম্রাট ছিল হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ ছিল হচ্ছে এর শেষ সম্রাট। দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছে এর শেষ সম্রাট ছিল। ওকে, আচ্ছা, এরপরে আসেন, এরপরে আমরা একটু চলে যাব যে এর পতনটা কবে হয়েছিল। এর পতন হয়েছিল হচ্ছে, সবাই একটু লিখে দিবেন, এর পতন হয়েছিল হচ্ছে 1858 সালে। অনেক বছর কিন্তু এরা শাসন করেছে, দেখলেই বুঝতে পারবেন। সেই 1526 থেকে 1826 মানে 300 বছর, আবার এরপরে আরো 20-30 বছর আছে, তার মানে প্রায় 320 বছর এরা শাসন করেছে। ওকে, কারা শাসন করেছে? মুঘল সাম্রাজ্য শাসন করেছে। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, সবাই 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 জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সম্পর্কে কি জানেন বলতে বলেছিল? হ্যাঁ, এই যে যেটা আমরা জানতেছি এখানেই আমরা জেনে ফেলবো সবকিছু, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন, এবার আমরা জানবো যে এই মুঘল সাম্রাজ্যের মোট শাসক কতজন ছিল। এই মুঘল সাম্রাজ্যের, মনে রাখবেন, মোট শাসক ছিল হচ্ছে 19 জন। এখন 19 জন পাওয়া কিন্তু সম্ভব না। যদি বলে যে এই মুঘল সাম্রাজ্যের দক্ষ শাসক কতজন ছিল, দক্ষ শাসক, মনে রাখবেন, দক্ষ শাসক ছিল ভাই 6 জন, এবং এই 6 জন সম্পর্কেই আমাদের চাকরির পরীক্ষাতে এসে থাকে, এই জায়গাটা মনে রাখবেন। আচ্ছা, এবার যদি আমরা বলি যে মুঘলরা, খেয়াল করেন, এই মুঘলরা কাদের অবসান ঘটায়, কাদের অবসান ঘটায়, মানে কাদের পতন ঘটায়, কাদের অবসান ঘটায়। একটু আগেই কিন্তু এগুলো আমরা লিখছিলাম ভাই, এরা হচ্ছে দিল্লি সালতানাতের পতন ঘটায়। দিল্লি সালতানাতের এরা কিন্তু পতন ঘটায়, দিল্লি সালতানাতের পতন, দিল্লি সালতানাতের এরা পতন ঘটায়, বুঝতে পেরেছেন? এবার আসেন, লাস্ট আমরা যেটা এখান থেকে জানবো যে এই মুঘল সাম্রাজ্যের পতন কিভাবে হয়েছিল। মুঘল সাম্রাজ্যের পতন, মুঘল সাম্রাজ্যের পতনটাও আমাদের জানতে হবে। সেই পতনটা হয়েছিল হচ্ছে সিপাহী বিদ্রোহের সমর্থনে, মনে রাখবেন, শিখবো আমরা, ধীরে ধীরে যাব। সিপাহী বিদ্রোহের সমর্থনে, সিপাহী বিদ্রোহের সমর্থন, সিপাহী বিদ্রোহের সমর্থন। প্রিয় ভাই বোন, দেখেন, ইম্পর্টেন্ট যা ছিল ভাই, এই এক ছকের মাধ্যমে এটা ক্লিয়ার করে ফেলেছি আমরা, এটা একটা ছকের মাধ্যমে ক্লিয়ার করে ফেলেছি, বুঝতে পারছেন? তাহলে চলেন আমরা একটু সুন্দর করে আবার একটু রিপিট করে ফেলবো, যার ফলে সুবিধা হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। তাহলে প্রথমেই আমরা জানবো যে মুঘল বংশ সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ তথ্য। ভাই, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 1526 সালে। প্রতিষ্ঠাতা ছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। কাকে পরাজিত করেছিল? ইব্রাহিম লোদিকে। প্রথম সম্রাট ছিল বাবর। বাংলায় মুঘল সাম্রাজ্য, এটা ছিল উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর, কিন্তু বাংলায়, মানে আমাদের যে অঞ্চল, বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে আকবর। শেষ সম্রাট ছিল দ্বিতীয় বাহাদুর শাহ। এর পতন হয়েছিল 1558 সালে। এদের মোট শাসক ছিল 19 জন, দক্ষ শাসক ছিল 6 জন। এই 6 জন চাকরির পরীক্ষাতে আসে, যে 6 জন আমরা আলোচনা করব। আচ্ছা, মুঘলরা কাদের অবসান ঘটায়? দিল্লি সালতানাতের অবসান ঘটে, এবং মুঘল সাম্রাজ্যের পতনটা হয় সিপাহী বিদ্রোহের সমর্থন। আচ্ছা, সবাই কি ক্লিয়ার? একটু বলেন তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা। তাহলে প্রথম 20 মিনিট আমরা যেটা আলোচনা করলাম, এটাকে বলা হয়, আমরা প্রেজেন্টেশন দিলাম, মানে শুরুটা ইন্ট্রোডাকশন বললাম। এবার আমরা এদের 14 গোষ্ঠী সম্পর্কে আলোচনা করব, যেটা আমাদের চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বলেন ভাই বোনেরা, ক্লিয়ার সবাই? তাহলে এখন আমরা কিন্তু সামনের দিকে যাব, এরপরে আমরা কিন্তু সামনের দিকে যাব। সবাই একটু খেয়াল করবেন, সবাই 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 একটু করতে হবে দ্রুত।
প্রিয় ভাই বোন, দ্রুত দ্রুত সবাই কি লেখা হয়েছে? একটু বলবেন যে ভাই লেখা কমপ্লিট হয়েছে কিনা। সবাই ক্লিয়ার না? বলেন তো ক্লিয়ার কিনা। আমি আশা করব যে ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। এরপরে চলেন ভাইয়া, গুরুত্বপূর্ণ তথ্য। এখন চলেন আমরা ওই যে বাবার হইলো আবার জ্বর, ভাই মেন কথা হচ্ছে এত ছন্দ পরীক্ষার সময় মনে থাকে না। যারা মনে রাখতে পারে তাদের কথা ভিন্ন, ওটা ব্যতিক্রম থাকে, কিন্তু সবার ছন্দ মুখস্থ থাকবে না ভাই। বাবার হইলো আবার জ্বর, ওসব দিয়ে আসলে কাজ হয় না, বুঝতে পেরেছেন? একদম সরাসরি এখন এই ছকটা হচ্ছে, আমি যে ছকটা লিখবো এই ছক হচ্ছে আপনাদের চাকরির পরীক্ষার জন্য 1000% ইম্পর্টেন্ট একটা ছক, যেটা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, বিসিএস পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, প্রাইমারি সবার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমে আসেন। প্রথমে আমরা যেটা জানবো, প্রথম হচ্ছে আমরা সম্রাটের নামটা জানবো। 1 নাম্বার আমরা জানবো হচ্ছে সম্রাটের নাম। 1 নাম্বার আমরা জানবো হচ্ছে সম্রাটের নাম। এরপরে আমরা জানবো হচ্ছে প্রকৃত নাম। এক একজনের কিন্তু প্রকৃত নাম ছিল, সেই 6 জনের প্রকৃত নাম আমরা জানবো। এরপরে আমরা জানবো হচ্ছে এদের সম্পর্কে বিস্তারিত, মানে এক বিশেষ তথ্য, একটু স্পেশাল তথ্য থাকে না, সেই স্পেশাল তথ্যটা আমরা এখান থেকে জানবো। স্পেশাল তথ্যটা আমরা এখান থেকে জানবো। আর সর্বশেষ আমরা হচ্ছে এদের রাজধানী কোথায় ছিল এইটা জেনে নিব। বুঝতে পারছেন? সবাই একটু খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে। আচ্ছা, লেখা শেষ লিখেছেন, ধন্যবাদ জানাচ্ছি। দেখেন আজকে উপস্থিতি কিন্তু কম, গত ক্লাসে 120 প্লাস ছিলেন, আজকে 98 জন, 20 জন নাই। এইভাবেই আমাদের চাকরির পরীক্ষার সময় কিন্তু সব উধাও হয়ে যায়, বুঝতে পেরেছেন? এবার আসেন। আচ্ছা, সম্রাট 1 নাম্বার সম্রাট ছিল হচ্ছে বাবর। 1 নাম্বার সম্রাটকে বাবর, যার পুরো নামটা ছিল হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। যার পুরো নাম কি ছিল? যার পুরো নাম ছিল হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। যার পুরো নাম ছিল হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। স্পেশাল বা বিশেষ তথ্য কি? সরাসরি বলবো যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। সবাই একটু লিখে নেন, প্রতিষ্ঠাতা। আচ্ছা, শুধু প্রতিষ্ঠাতা উনি ছিলেন না, উনি কিন্তু কার রাজধানী, ওনার সময় যে রাজধানী ছিল ওই যে আগ্রার তাজমহলের নাম শুনেছেন না? আগ্রা হচ্ছে এদের রাজধানী ছিল, এটা রাজধানী ছিল আগ্রা। 1 নাম্বারটা শেষ। আচ্ছা, শখ পড়ে তো মনে রাখতে পারি না। না, শখ টক পড়া যেভাবে খুশি মনে রাখতে হবে। এখন আপনার যেভাবে খুশি আপনি সেভাবে মনে রাখেন ভাই, মনে না রাখতে পারলে চাকরি পাওয়া কষ্টই আর কি। 2 নম্বরে আসেন। 2 নাম্বারটা হচ্ছে বাবরের পরে আমাদের যেটাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে হুমায়ুন। তাহলে প্রথম আমরা কাকে মনে রাখবো বলেন তো? বাবর মনে রাখবো, তারপর হচ্ছে হুমায়ুন। হুমায়ুনের নাম কি ছিল বলেন তো? নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন, তাই না? এর নাম ছিল হচ্ছে নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন। এর নাম ছিল হচ্ছে নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন। ওই যে বাবার হইল, বাবাতে হচ্ছে বাবর আর হুমায়ুনতে হচ্ছে মানে বাবার হইলতে আর কি। হ্যাঁ, আচ্ছা, ইনি একটা কাজ করছিল। দেখেন আমাদের যে বাংলা, এই বাংলার নাম দেন কি দিছিলেন জানেন? বাংলার নাম দেন হচ্ছে জান্নাতাবাদ। বাংলার নাম উনি দিয়েছিলেন হচ্ছে জান্নাতাবাদ। জান্নাতাবাদ হচ্ছে বাংলার নাম দিয়েছিলেন, এবং ওনার সময় রাজধানী ছিল হচ্ছে আগ্রা। তাহলে এই দুইটা কি আমরা মুখস্থ হয়েছে? একটুখানি দেখেন যে মুখস্থ হয়েছে কিনা। তাহলে 2টা তথ্য আমরা এখান থেকে জানলাম। কি জানলাম জানেন? 1 নম্বর হচ্ছে বাবর, যার পুরো নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সাহেব। বিশেষ তথ্য হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, এবং যার রাজধানী ছিল হচ্ছে আগ্রা। বাবরের পরে হচ্ছে হুমায়ুন, যার পুরো নাম ছিল নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন, যে হচ্ছে বাংলার নাম দিয়েছিলেন জান্নাতাবাদ, এবং যার রাজধানী ছিল হচ্ছে আগ্রা। প্রিয় ভাই বোন, আমরা কি ক্লিয়ার? দেখেন এই 2টা বুঝতে পেরেছেন কিনা। এরপরে আমরা চলে যাব, দেখেন এরপরে আমরা চলে যাব 3 নাম্বার। 3 নাম্বার আমরা জানবো হচ্ছে আকবর সম্পর্কে। 3 নাম্বার আমরা জানবো আকবর। আকবরের পুরো নামটা কি ছিল বা প্রকৃত নাম কি ছিল? জালালউদ্দিন আকবর, তাই না? এর নাম ছিল হচ্ছে জালালউদ্দিন আকবর। এর নাম ছিল জালালউদ্দিন মোহাম্মদ আকবর। হ্যাঁ, জালালউদ্দিন মোহাম্মদ আকবর ছিল। এবং দেখেন মুঘল সাম্রাজ্যের মধ্যে টোটাল 19 জন যে শাসক ছিল, দক্ষ ছিল 6 জন। সেই 6 জনের মধ্যে এইটা আবার ছিল হচ্ছে মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ বলা হয়। মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক ছিল, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ছিল। মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ ছিল, মুঘল সাম্রাজ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক ছিল। এবং যার রাজধানী ছিল হচ্ছে ফতেহপুর সিক্রি। এটা পরীক্ষাতে প্রচুর আসে, যেটা রাজধানী ছিল হচ্ছে ফতেহপুর সিক্রি, একটা স্থানের নাম। প্রিয় ভাই বোন, দেখেন এই 3টা আমরা বুঝতে পারলাম কিনা।
সবাই সবাই একটু সুন্দর করে পড়বেন, হ্যাঁ সুন্দর করে একটু পড়েন। দেখেন ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ হয়ে যাবে, এটা নিয়ে কারো চিন্তা করা লাগবে না। সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আবার আমরা চলে যাব। এরপরে আমরা কাকে নিয়ে জানবো ভাই? 4 নাম্বারটা আসেন। 4 নাম্বার আমরা জানবো হচ্ছে জাহাঙ্গীরকে নিয়ে। 4 নাম্বারটা হচ্ছে জাহাঙ্গীরকে নিয়ে আমরা এখন একটু জানবো। জাহাঙ্গীর, আচ্ছা বিস্তারিত কিন্তু যায়নি, বিস্তারিত একটু পরে যাব ভাই। আগে আমরা ধাপে ধাপে যাচ্ছি এক একটা সিস্টেমে। আচ্ছা, এর নাম ছিল হচ্ছে নুরুদ্দিন মোহাম্মদ, এটা আমরা সবাই জানি তাই না? এর নাম ছিল হচ্ছে নুরুদ্দিন মোহাম্মদ সেলিম। নুরুদ্দিন মোহাম্মদ সেলিম, পুরো নামগুলো কিন্তু পরীক্ষাতে আসে, এজন্য বাদ দেওয়া যাবে না ভাই। আচ্ছা, সেলিম, এবং যার আমলে দেখেন, এই যে এই বান্দার আমলে ঢাকা প্রথম রাজধানী হয়েছিল। এর আমলে ঢাকা প্রথম রাজধানী হয়। ঢাকা প্রথম রাজধানী, ঢাকা প্রথম রাজধানী হয় হচ্ছে এই সম্রাট জাহাঙ্গীরের সময়। ওই যে সুবাদার নিযুক্ত করতো, ইসলাম খান সময় ছিল আর কি। তো এখানকারও রাজধানী ছিল হচ্ছে আগ্রা। প্রিয় ভাই বোন, এই 4টা তথ্য হয়ে গেলে আমাকে একটু জানাবেন যে ভাইয়া 4D, 4D মানে হচ্ছে এই 4টা আপনারা বুঝতে পেরেছেন। এখন এই 4টা আমরা আবার একটু রিভাইজ করব, তারপরে পরের দুটোই চলে যাব। আচ্ছা, সবাই 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 একটু লিখে ফেলেন। সবাই একটু দ্রুত লেখা হলে আমাকে জানাবেন যে ভাইয়া 4টা 4D লিখে দিবেন। আচ্ছা, 4D লিখে দিবেন, ঠিক আছে? লেখা হলে 4D লিখে দিবেন, তারপরে আমরা একটু রিভাইজ করব, করে সামনে চলে যাব। আচ্ছা, ধন্যবাদ। তাহলে চলেন আমরা একটু যাই প্রিয় ভাই বোন আমাদেরকে। তাহলে প্রথমে দেখেন যে এই যে শকে, মানে আমরা একটু আগে জানলাম যে মুঘল সাম্রাজ্যে 6 জন আমাদের দক্ষ শাসক ছিল। তার মধ্যে প্রথমে হচ্ছে বাবর। বাবর হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যার প্রকৃত নাম, এবং এর বিশেষ তথ্য হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয়। এনার সময়ে রাজধানী ছিল হচ্ছে আগ্রাতে। 2 নম্বর হচ্ছে হুমায়ুন, যার পুরো নাম ছিল নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন, যিনি বাংলার নাম দিয়েছিলেন জান্নাতাবাদ, যার রাজধানী ছিল আগ্রাতে। 3 নম্বর হচ্ছে আকবর, যার পুরো নাম বা প্রকৃত নাম হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ আকবর, যিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এবং যার রাজধানী ছিল হচ্ছে ফতেহপুর সিক্রি। 4 নম্বরটা হচ্ছে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের পুরো নাম বা প্রকৃত নাম নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর সেলিম। ঢাকা হচ্ছে এর সময় প্রথম রাজধানী হয়, এবং এর রাজধানী ছিল হচ্ছে আগ্রা। প্রিয় ভাই বোন, তাহলে এই পর্যন্ত আমি আশা করব যে আপনাদের কোনো জায়গায় ঝামেলার সৃষ্টি হবে না ইনশাআল্লাহ। সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন আশা করছি। না বুঝলে বললেন ভাই যে এই জায়গাতে সমস্যা আছে। তাহলে 4 জন সম্পর্কে জেনেছি, পরে 5 নম্বরে চলে আসেন ভাই। 5 নম্বর আমরা যাকে নিয়ে জানবো সে ছিল হচ্ছে সম্রাট শাহজাহান, তাই না? সে ছিল কে বলেন তো? সম্রাট শাহজাহান। আচ্ছা, এই শাহজাহানের পুরো নাম যেটা আমরা জানি সেটা হচ্ছে শাহাবুদ্দিন মোহাম্মদ খুররম, তাই না? শাহাবুদ্দিন মোহাম্মদ খুররম। অনেক সময় অপশনে শুধু থাকে হচ্ছে খুররম বলে কে পরিচিত ছিল, বুঝতে পারছেন? সে ছিল হচ্ছে শাহজাহান। আচ্ছা, এনাকে বলা হয়, আমরা সবাই জানি, যাকে বলা হয় হচ্ছে প্রিন্স অফ বিল্ডার্স, মানে ভালোবাসার ঠেলায় সে কি করছিল বলেন তো? সে হচ্ছে তাজমহল গঠন করছিল। প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়, বিল্ডার্স বলা হয়। আমার বোনেরা খুব খুশি হয়, বুঝতে পারছেন, এইটা শুনলে যে সম্রাট শাহজাহান কি করে গেছে। ভাইরে, তার তো স্ত্রী একটা ছিল না, অনেকগুলো ছিল। তো সেক্ষেত্রে এই প্রিন্স অফ বিল্ডার্স একটা তাজমহল গঠন করলো, আর আপনারা খুশি হয়ে গেলেন। এটা খুশি হওয়ার কিছু নাই, এটা 2 নম্বর লোক ছিল, বুঝতে পারছেন? তাহলে এই যে সম্রাট শাহজাহান নিয়ে আমরা যদি একটু জানি, দেখেন ওনার সময় কিন্তু শাহজাহানাবাদ ছিল হচ্ছে মূলত রাজধানী। শাহজাহানাবাদ, এটা পরীক্ষাতে আসে না, এটা না পড়লেও চলে। শাহজাহানাবাদ, বুঝতে পারছেন? ওর লাগে না। 6 নম্বরে আসেন, সর্বশেষ যেটা ছিল, সর্বশেষ যে বান্দা ছিল, খেয়াল করেন। ঢাকা প্রথম রাজধানী হলো, বা আগ্রাও রাজধানী। ভাই সিম্পলি বোঝেন, আপনি এটা ভুল বুঝতেছেন। সেটা হচ্ছে উপমহাদেশে। উপমহাদেশ আর বাংলা দুইটা আকাশ পাতাল তফাৎ। উপমহাদেশ মানে ভারতের ওদিক, বাংলা মানে আমাদের এদিক। তা বাংলাতে উনি সুবাদার নিযুক্ত করছিল। সুবাদার নিযুক্ত করার ফলে ঢাকা প্রথম রাজধানী হয়, আর আগ্রা তো তার মূল রাজধানী ছিল। আর ঢাকা রাজধানী হয়েছিল হচ্ছে বাংলার রাজধানী। ভাই, যে বাংলা মানে এটা ভারতের রাজধানী তো আর কখনো হয়নি। আর আগ্রাটা ছিল হচ্ছে ওই ভারতের ক্ষেত্রে ছিল। আশা করছি ক্লিয়ার। এরপরে আসেন 6 নাম্বারটা যদি আমরা একটু যাই। 6 নাম্বারটা দেখেন, আওরঙ্গজেব। 6 নাম্বারটা হচ্ছে কে বলেন তো? 6 নাম্বারটা হচ্ছে আওরঙ্গজেব। এই আওরঙ্গজেব সম্পর্কে যদি আমরা একটু জানি, দেখেন ওনার নাম ছিল হচ্ছে মুহিউদ্দিন মোহাম্মদ আলমগীর। মুহিউদ্দিন মোহাম্মদ আলমগীর ছিল। মুহিউদ্দিন মোহাম্মদ আলমগীর ছিল, বুঝতে পারছেন? আচ্ছা, এবং ইনি কি করছিল একটু দেখেন। আওরঙ্গজেব হচ্ছে মূলত সর্বশেষ ছিল এবং সফল শাসক ছিল।
সর্বশেষ সফল শাসক ছিল এই বান্দা, বুঝতে পারছেন? এবং যার রাজধানী ছিল হচ্ছে দিল্লিতে, যার রাজধানী ছিল হচ্ছে দিল্লিতে। প্রিয় ভাই বোন, এইটুকু পর্যন্ত লেখা হলে একটু লিখে দিবেন LD। সবাই কি বুঝতে পেরেছেন? একটু বলেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভেরি গুড। আমার বোনেরা একটু হাহা দিচ্ছেন, কারণ হচ্ছে আপনারা খুশি হলেও এখন একটু অখুশি হয়ে গেছেন। আচ্ছা, এই যে এতক্ষণ আমরা যতটুকু আলোচনা করলাম এটা হচ্ছে ক্লাসের সারমর্ম দিয়েছি। এবার আমরা বিস্তারিত ঢুকবো, বুঝতে পারছেন? কারণ এটা আমরা কিছুই বাদ দিয়ে পড়বো না ভাই। পিডিএফ লাগবে না ভাই, এটা এই যে পিডিএফ করবেন ভাই, পিডিএফ এর দরকার আছে? এই যে যা যা পড়ে সবই তো লিখে দিচ্ছি, এরপরে আবার পিডিএফ দেখি ধুয়ে খাবেন? খালি দেখি আপনারা ওই পিডিএফ করেন ভাই। পিডিএফ তো দিব, তার মধ্যেই ক্লাস নোটটা ভালো করে করেন না। আর জিকে আমার এমন ভাবে পড়ানোর ইচ্ছা আপনাদের আছে, কোনো কিছু বাদ দিয়ে পড়াবো না, ওটা একদম বিস্তারিত ভাবে সুন্দর করে আলোচনা করতে থাকবে, এমনি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এবার চলেন তাহলে, এখান থেকে আমরা এটা পড়ে ফেলেছি, এবার আমরা চলে যাব বিস্তারিত আলোচনায়। এতক্ষণ হেডিং দিলাম, এখন চলেন বিস্তারিত শিখি। আচ্ছা প্রথমে আসেন, আমরা প্রথমে জানবো হচ্ছে প্রথম সম্রাটের নিয়ে। আচ্ছা প্রথম সম্রাট কে ছিল ভাই? একটু আগে আমরা জানছিলাম প্রথম সম্রাট ছিল হচ্ছে বাবর। এই বাবর নিয়ে এখন আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আচ্ছা প্রথমেই খেয়াল করেন ভাই, এই যে বাবর সাহেব, এই বাবর সাহেবের জন্মস্থানটা কোথায় ছিল? বাবরের জন্মস্থান, এর জন্মস্থানটা কোথায় ছিল এটা একটু জেনে নিবেন। সেটা ছিল তুর্কিস্তানে, মনে রাখবেন এটা হচ্ছে তুর্কিস্তান ছিল। এই তুর্কিস্তান আবার কোথায় অবস্থিত? তুর্কিস্তান অবস্থিত হচ্ছে মধ্য এশিয়ায়। এটা অবস্থিত হচ্ছে আপনার মধ্য এশিয়াতে, এটা অবস্থিত হচ্ছে মধ্য এশিয়াতে এটা অবস্থিত। আর যার বর্তমান নামে বলা হয়, যার বর্তমান নাম হচ্ছে উজবেকিস্তান। নেন আরো বিস্তারিত দিয়ে দিলাম। উজবেকিস্তান হচ্ছে যার বর্তমান নাম, যার বর্তমান নামটা হচ্ছে উজবেকিস্তান। সবাই একটু লিখবেন। আচ্ছা জি ইনশাল্লাহ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভেরি গুড। আচ্ছা ক্লিয়ার সবাই? এরপরে চলেন ভাই, এই বান্দা, এই বাবর ছিল হচ্ছে বাবার দিক থেকে, বাবার দিক খেয়াল করেন, বাবার দিক থেকে কার বংশধর ছিল? বংশধর ছিল হচ্ছে তৈমুর লংয়ের। তৈমুর লংয়ের হচ্ছে বংশধর ছিল হচ্ছে কে বলেন তো? এই সম্রাট বাবর, তৈমুর লং, বুঝতে পেরেছেন? এবং যদি বলা হয় মায়ের দিক থেকে কার বংশধর ছিল? মায়ের দিক থেকে, আচ্ছা এটা হচ্ছে বংশধর ছিল, বংশধর, হ্যাঁ এটা ছিল হচ্ছে বংশধর। আর মায়ের দিক থেকে যার ছিল, এটাও একটু আমরা মনে রাখবো, সেটা ছিল হচ্ছে চেঙ্গিস খান। মায়ের দিক থেকে ছিল হচ্ছে চেঙ্গিস খান। হিউজ ইতিহাস ভাই, এদের ইতিহাস পড়লে ভাল লাগে, কিন্তু আপনারা পড়ার সময় কই আপনাদের? আপনারা এমনি খুব ব্যস্ত মানুষ, সারাদিন ফেসবুকে এ স্যারের ক্লাস সে স্যারের ক্লাস, কত স্যারের যে আপনাদের লাগে, এই সব স্যার পড়তে যে জীবনটা বেদনা করে ফেলাই দেন মাঝে মাঝে। এবার আসেন, এই যে বাবর, এই বাবর শব্দের ফার্সি অর্থ খেয়াল করেন। বাবর একটা যদি ফার্সি শব্দ বলা হয়, বাবর হচ্ছে ফার্সি শব্দ, ফার্সি শব্দ বাবর যদি ফার্সি শব্দ ধরা হয়, তাহলে যার অর্থ দাঁড়াই, মনে রাখবেন ফার্সি শব্দ ধরলে যার অর্থ দাঁড়াই হচ্ছে বাঘ। আর যদি ফার্সি শব্দ না বলে যদি তুর্কি ভাষায় বলা হয়, যদি তুর্কি, তাহলে এটা যদি ফার্সি ভাষায় দেখা হয়, ফার্সি ভাষায়, আচ্ছা শব্দ হচ্ছে বাবর, আর ফার্সি ভাষা লিখে দেন এখানে একটু, ফার্সি ভাষায় শব্দ বাবর। আর তুর্কি ভাষায় যদি বলা হয়, তুর্কি ভাষায় বাবর শব্দের অর্থ, তুর্কি ভাষায় বাবর শব্দের অর্থ হচ্ছে সিংহ। তুর্কি ভাষায় হচ্ছে সিংহ, ফার্সি ভাষায় হচ্ছে বাঘ। লিখে ফেলেন। সবাইকে লিখেছেন? একটু লিখে ফেলেন, সবাই একটু লিখে ফেলেন। এবং পিতার মৃত্যুর পর দেখেন, এই যে এই বান্দা বাবর ফারগানায় অধিষ্ঠিত হয়েছিলেন। ফারগানার যে রাজ্য ছিল, সেই ফারগানায় অধিষ্ঠিত হয়, খেয়াল করেন, অধিষ্ঠিত হয়েছিল মাত্র 12 বছর বয়সে, মাত্র 12 বছর বয়সে। এটাও কিন্তু লাগে, হ্যাঁ মাত্র 12 বছর বয়সে। সবাই লিখে ফেলবেন ভাই, সবাই লিখে ফেলবেন, সবাই লিখে ফেলবেন, সবাই লিখে ফেলতে হবে প্রিয় ভাই বোন, কেউ লেট করা যাবে না। আমার কথা বুঝতে পারছেন? এগুলো কিন্তু লেট করা যাবে না, ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছেন? এরপরে আসেন এর সমাধি। এর সমাধিটাও পরীক্ষাতে আসে, মানে বাদ দেওয়ার সুযোগ নাই। এর সমাধিটা ছিল, মনে রাখবেন, এর সমাধিটা ছিল হচ্ছে বাগ-ই বাবর, যেটাকে কাবুল আফগানিস্তান, বাগ-ই বাবর, খেয়াল করেন, বাগ-ই বাবর যেটা ছিল হচ্ছে কাবুলে, কাবুল আফগানিস্তান, বর্তমান আফগানিস্তান, কাবুল আফগানিস্তানে ও সমাধিস্থল। প্রিয় ভাই বোন, এটা কি লেখা হয়েছে? একটু লিখে ফেলেন। আমরা এখন কেউ চ্যাট করব না, চ্যাট বাদে, কমেন্ট বাদে, সবাই আগে একটু লিখে ফেলেন।
সবাই একটু লিখে ফেলেন। একটা রাজ্যের নাম ভাই ফারগানা। আপনার নাম কি? হীরা না? আপনার নাম কি বলেন তো? আপনার নাম কিন্তু হীরা। তাই হীরা কার নাম? আপনার নাম। আপনার বাড়ি কোনে? যশোরে। কথা বুঝতে পারছেন? তা ঠিক তেমনই ভাবে এই যে সমাধি, তারপরে হচ্ছে যে ফারগানা, একটা রাজ্যের নাম ভাই। বাংলাদেশ একটা দেশের নাম না, একটা রাজ্যের নাম ছিল ফারগানা, আর কিছু না। ঠিক আছে? আচ্ছা, সবাই 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 কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? একটু বলেন লিখেছেন কিনা। আচ্ছা, এবার চলেন এই উপমহাদেশে বাবর সাহেব কি কি করেছিল এটা আমাদেরকে একটু জানতে হবে। উপমহাদেশে বাবর সাহেবের অবদান কি ছিল এটা আমাদেরকে জানতে হবে। উপমহাদেশে বাবরের অবদান লেখেন। উপমহাদেশে, উপমহাদেশে সবাই লিখবেন। উপমহাদেশে, উপমহাদেশে বাবর যা করেন প্রথম, উপমহাদেশে প্রথম বাবর যা করেন, বাবর যা করেন মানে প্রথম যা করেছিল আর কি। কি করেছিল ভাই? তিনটা কাজ মেইনলি উনি করেছিল। একটা হচ্ছে দেখেন পানিপথের প্রথম যুদ্ধে, পানিপথের প্রথম যুদ্ধে, পানিপথের প্রথম যুদ্ধে কামানের ব্যবহার। পরীক্ষাতে আসে কি জানেন? যে কামানের প্রথম ব্যবহার কে করেছিলেন? কামানের প্রথম ব্যবহার করেছিলেন হচ্ছে, কামানের প্রথম ব্যবহার করেছিলেন হচ্ছে বাবর সাহেব। এবং কোন যুদ্ধে পরীক্ষাতে আসে? কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করা হয়? তাহলে কামানের ব্যবহার হয় হচ্ছে আপনার পানিপথের প্রথম যুদ্ধ, এটা মনে রাখবেন। 2 নম্বর আসেন। 2 নম্বর হচ্ছে প্রথম গোলন্দাজ বাহিনী প্রতিষ্ঠা করেন। প্রথম গোলন্দাজ বাহিনী প্রতিষ্ঠা, প্রথম গোলন্দাজ বাহিনী প্রতিষ্ঠা করেন, গোলন্দাজ বাহিনী প্রতিষ্ঠা। প্রিয় ভাই বোন, বাবর থেকে প্রশ্ন আসলে এই কয়টার বিষয়ের উপরে আসে না। আমার কথা বুঝতে পেরেছেন? এইগুলো পড়লেই মোটামুটি আমাদের বাবর নিয়ে কাহিনী শেষ হয়ে যায়। বুঝতে পেরেছেন? বাবর নিয়ে আমাদের কাহিনী মোটামুটি শেষ হয়ে যায় এই অংশটুকু যদি ভালো করে পড়েন। ঠিক আছে? তাহলে বাবর নিয়ে যদি ক্লিয়ার হয়ে যান আমাকে একটু বলবেন যে ভাইয়া ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন কিনা। সবাই একটু বলেন যে এটা আমরা ক্লিয়ার ভাবে বুঝলাম কিনা। পারবেন না ভাই বোনেরা? তাহলে দেখেন আমরা একটু যাই। প্রথম সম্রাট ছিল হচ্ছে বাবর, যার জন্মস্থান হচ্ছে তুর্কিস্তান, যেটা অবস্থিত মধ্য এশিয়ায়, বর্তমান নাম হচ্ছে উজবেকিস্তান। বাবার দিক থেকে সে ছিল হচ্ছে তৈমুর লংয়ের বংশধর, মায়ের দিক থেকে ছিল হচ্ছে চেঙ্গিস খানের বংশধর। ফার্সি ভাষায় বাবর শব্দের অর্থ হচ্ছে বাঘ, তুর্কি ভাষায় বাবর শব্দের অর্থ সিংহ। ফারগানায় অধিষ্ঠিত হয় 12 বছর বয়সে। তার সমাধিস্থল হচ্ছে বাগি বাবর, কাবুল, আফগানিস্তান। উপমহাদেশে প্রথম বাবর যা করেছিলেন, পানিপথের প্রথম যুদ্ধে কামানের প্রথম ব্যবহার করেন এবং প্রথম গোলন্দাজ বাহিনী প্রতিষ্ঠা করেন। এই জায়গা থেকে এইটা 100% আসার মতো একটা কোশ্চেন হচ্ছে এই কোশ্চেনটা। দেখেন বাবর সাহেব যদি ডান হয়ে যান আমাকে লিখবেন যে বাবর ডান। কেউ পিডিএফ করবেন না ভাই। এই যে ক্লাসে যা পড়াচ্ছে এই পিডিএফ, আগামীকালকে এগুলো থেকেই প্রশ্ন করবো ইনশাআল্লাহ। সবাই কি ক্লিয়ার? একটু বলেন সবাই ক্লিয়ার ভাবে বুঝছেন কিনা। দেখেন অনেক বিস্তারিত ভাবে বলতেছি, যেগুলো আসলে লাগে পরীক্ষাতে আসবে। ওকে, আচ্ছা সবাই একটু বলেন। আজকে অ্যানি খান লিখেছেন আমার মন তো সবসময় ভালো ভাই, কালকে হবে খারাপ। পড়া যখন কালকে না দিতে পারবেন তখন বুঝবেন যে কালকে বাঁশ নিয়ে বসবো, লম্বা বাঁশ নিয়ে বসে মোবাইলের পরে বাড়ি দিব, আপনার মাথায় লাগবে যে। আচ্ছা এরপরে চলেন সামনের দিকে যাই ভাই, এরপরে চলেন সামনের দিকে যাই। দ্বিতীয় কে ছিল বলেন? দ্বিতীয় সম্রাট কে ছিল বলেন? নাম বলেন, সবাই বলেন দ্বিতীয় সম্রাটের নামটা কি ছিল? বলে ফেলেন দ্বিতীয় সম্রাটের নাম কি ছিল? দ্বিতীয় সম্রাট থেকে বেশি তথ্য পড়বো না ভাই, মাত্র 4টা তথ্য পড়বো, গুনে গুনে 4টা তথ্য, এর বাইরে লাগবে না। দ্বিতীয় সম্রাট ছিল হচ্ছে হুমায়ুন সাহেব। দ্বিতীয় সম্রাট ছিল হচ্ছে হুমায়ুন সাহেব। হুমায়ুন সাহেব সম্পর্কে আমরা বেশি তথ্য জানবো না, মাত্র 4-5টা তথ্য জানবো। 1 নাম্বার জানবো হচ্ছে যে হুমায়ুন শব্দের অর্থ কি। এই যে হুমায়ুন শব্দের অর্থ, এই শব্দের অর্থ কি জানেন? হুমায়ুন শব্দের অর্থ হলো, হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান। হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান। ওকে, হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান। আচ্ছা, হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান, মনে রাখবেন। এবং ইনি সিংহাসনে আরোহণ করেছিলেন, সিংহাসনে আরোহণ, উনি সিংহাসনে আরোহণ করেন, সিংহাসনে আরোহণ করেন, মনে রাখবেন। উনি সিংহাসনে আরোহণ করেন 1530 সালে। 1530 সালে হচ্ছে উনি সিংহাসনে আরোহণ করেন। সবাই লিখে ফেলেন, সবাই লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলেন। এবং দেখেন এখানে একটা দারুণ জিনিস, উনি ওই যে নাম দিয়েছিল জান্নাতাবাদ, মনে আছে? নাম দিয়েছিল হচ্ছে কি? জান্নাতাবাদ। জান্নাতাবাদ হচ্ছে নাম দিয়েছিল, জান্নাতাবাদ হচ্ছে নাম দিয়েছিলেন। জান্নাতাবাদ কখন দিয়েছিল জানেন? সেটা হচ্ছে যে বাংলা সৌন্দর্য দেখেই নামটা দিয়েছিলেন। এবং একটা তথ্য আর একটা জানবো, সেটা হচ্ছে উনি গৌড় রাজ্য দখল করেন, উনি গৌড় দখল করেন, গৌড় দখল, উনি গৌড় দখল করেছিলেন হচ্ছে 1538 সালে।
1538 সালে উনি হচ্ছে গৌড় দখল করেছিলেন। হ্যাঁ, কাকে পরাজিত করে জানেন? সেই সময় ছিল হচ্ছে শেরশাহ। সেই সময় ছিল শেরশাহ। শেরশাহকে বিতাড়িত করে দেয়, বিতাড়িত করে দিয়ে উনি নিজেই দাঁড়ায় পড়ে। সবাই কি ক্লিয়ার? সবাই একটু বলেন ক্লিয়ার কিনা। ফুল উইকে পড়া কাইন্ডলি ফ্রাইডে এর সাথে দিয়ে দিবেন, মন্ডে দিলে অনেক প্রেসার হয়ে যায়। ঠিক আছে ভাই। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন? ভাই বোনেরা একটু বলেন। তাহলে দ্বিতীয় সম্রাট হুমায়ুন। আচ্ছা, আমি এই যে ক্লাসটা নিচ্ছি না, এটা সুন্দর পিডিএফ, এটা পিডিএফই আমি আপনাদেরকে দিয়ে দিব। জান, আপনারা পিডিএফ করেন তো, এই যেটা লেখা, এই লেখাটাই সুন্দর করে পিডিএফ দিয়ে দিব। সবাই কি বুঝতে পেরেছেন? একটু বলেন ভাই, আমরা ক্লিয়ার ভাবে বুঝলাম কিনা। সবাই একটু জানাবেন যে ভাইয়া ক্লিয়ার কিনা। আমি আশা করব যে এটাতে আপনাদের আর ঝামেলা নাই, এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে না? সবাই কি বলেন ক্লিয়ার কিনা। এইবার চলেন, যার সম্পর্কে বেশি প্রশ্ন পরীক্ষাতে হয় সেই জায়গাটা এখন আমরা যাব। সেটা ছিল হচ্ছে তৃতীয় সম্রাট। সব থেকে বেশি তথ্য এখান থেকে পড়া লাগবে আমাদের। সেটা কে বলেন তো? সম্রাট আকবর। সম্রাট আকবর সম্পর্কে আমাদের অনেকগুলো তথ্য জানতে হবে, পড়তে হবে। এটা 100% ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? এটা 100% ইম্পর্টেন্ট। সম্রাট আকবর অনেক তথ্য পড়তে হবে। চলেন আমরা এক এক করে শুরু করি। প্রথমে আসেন, এই সম্রাট আকবরের যেটা আমরা জানবো সেটা হচ্ছে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। দিল্লির সিংহাসনে আরোহণ, খেয়াল করেন, এটা হচ্ছে দিল্লির সিংহাসনে আরোহণ। দিল্লির সিংহাসনে উনি বসেন হচ্ছে মাত্র 13 বছর বয়সে। মাত্র 13 বছর বয়সে, যেটা সাল ছিল হচ্ছে 1556 সাল। লিখে ফেলেন, যেটা সাল ছিল হচ্ছে 1556 সালে আপনার 13 বছর বয়সে উনি বসেন। এরপরে আমাদের দেখেন, এই সম্রাট আকবরের কিছু উপাধি ছিল। সেই উপাধিগুলো আমাদেরকে এখন একটু মুখস্থ ঠোঁটস্থ সবকিছু করে ফেলতে হবে। তার উপাধি কি ছিল? প্রথমেই আসেন, তাকে বলা হতো মুঘল ই আজম। তাকে বলা হতো কি বলেন তো? তাকে বলা হতো মুঘল ই আজম। আচ্ছা, এরপরে আর কি বলা হতো? এরপরে প্রথম আকবর বলা হতো। ওকে প্রথম আকবর, প্রথম আকবর ছিল, প্রথম আকবরই বলা হতো। আবার ওকে বলা হতো আকবর দি গ্রেট। আকবর দি গ্রেটও কিন্তু ওকে বলা হতো। আকবর দি গ্রেট, আকবর দি গ্রেটও কিন্তু ওকে বলা হতো, বুঝতে পারছেন? এবার আরো একটা কথা বলা হতো, ওকে হচ্ছে আদ-দিন বলা হতো। ওকে আদ-দিন বলা হতো। তাহলে চারটা উপাধি হচ্ছে মূলত এখানে ছিল, বুঝতে পারছেন? চারটা উপাধি মূলত ছিল। এই দেখেন, এই 100 জন ছিলেন, এখন 12 জন কমে গেছে। এভাবেই চাকরির পরীক্ষাতে কি হয় বলেন তো? সবাই হারাই যেতে থাকে, বুঝতে পেরেছেন? সবাই হারাই যেতে থাকে। আচ্ছা, সবাই কি ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। এবার আসেন, এই যে সম্রাট আকবর, একটা জাস্ট এখানে লিখবেন যে সম্রাট আকবরের কিছু পরিচয় জানতে হবে আমাদের। সম্রাট আকবর কি কি করেছিল দেখেন। 1 নাম্বারটা লিখবেন, 1 নাম্বার দিয়ে লিখবেন সবাই। 1 নাম্বারে লেখেন, উনি হচ্ছে সবচেয়ে বেশি রাজ্য, খেয়াল করেন, উনি হচ্ছে সবচেয়ে বেশি রাজ্য বিস্তার করেন। সবচেয়ে বেশি রাজ্য বিস্তার করেছিলেন হচ্ছে এই বান্দা। 2 নম্বরে দেখেন, উনি হচ্ছে সমগ্র ভারত জয়কারী মুঘল সম্রাট। সমগ্র ভারত জয়কারী মুঘল সম্রাট ছিলেন এই বান্দা, মুঘল সম্রাট। 3 নম্বরে আসেন, 3 নাম্বারটা মনে রাখবেন, উনি ছিল, শুধু এইটাই ছিল না, উনি সর্বশ্রেষ্ঠ ছিল। উনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন, সর্বশ্রেষ্ঠ মুঘল শাসক ছিলেন। সর্বশ্রেষ্ঠ মুঘল শাসক ছিলেন হচ্ছে এই বান্দা সম্রাট আকবর। 4 নম্বরে লিখবেন সবাই। আচ্ছা, এটা সর্বশ্রেষ্ঠ মুঘল সম্রাট। আচ্ছা, এবার আসেন, এরপরে বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল। বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, ডাইরেক্ট পরীক্ষাতে প্রশ্ন আসে, বুঝতে পারছেন? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল। 5 নম্বরে আসেন, 5 নাম্বারটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা উনি ছিল। মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। দেখেন ভাই, তাহলে বাবর ছিল হচ্ছে প্রতিষ্ঠাতা, আর এই বান্দা ছিল হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা। প্রশ্ন হচ্ছে কেন প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? ভাই প্রকৃত মানে হচ্ছে একদম সুন্দর করে, সুন্দর। আচ্ছা, দেখা যাচ্ছে না, তাহলে একটু পিছাই নিতে হবে, তাহলে দেখতে পারবেন, চিন্তার কিছু নাই। দাঁড়ান, এবার মনে হয় দেখা যাবে। দেখেন, এবার মনে হয় দেখা যাবে ভাই, এবার মনে হয় দেখা যাবে সম্ভবত, এবার আর সমস্যা হবে না। আচ্ছা, আমি ঠিক করে দিয়েছি ভাই, আর এর পরেও তো আপনারা পেয়ে যাবেন ভাই, একটুখানি খেয়াল করেন। এগুলো আমরা দিয়ে দিব ভাই, পিডিএফ দিয়ে দিব, তো তখন এমনি নিজেই দেখতে পারবেন। তারপরে ঠিক করে দিয়েছি, এখন দেখেন ঠিক করে দেওয়া হয়েছে ভাই, ঠিক করে দিয়েছি, দেখেন নেন। আশা করছি ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে কি কি জানলাম দেখেন, 5টা পরিচয় আমরা তার জেনেছি। একটা ছিল সবচেয়ে বেশি রাজ্য বিস্তারকারী,
সমগ্র সমগ্র ভারত জয়কারী মুঘল শাসক, সর্বশ্রেষ্ঠ মুঘল শাসক, বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাও এই বান্দাকে বলা হয়। বুঝতে পেরেছেন? সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা একটু বলেন। সবাই ক্লিয়ার হলে একটু বলবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে এটা বুঝতে পেরেছি। সবাই একটু জানাবেন যে ভাই এই পর্যন্ত আমরা ক্লিয়ার ভাবে বুঝলাম কিনা। এরপরে চলেন, এরপরে আমরা সামনে চলে যাব ভাই। লেখেন, এখানে একটু লেখেন গুরুত্বপূর্ণ তথ্য। এই বান্দা কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছে, যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পরীক্ষাতে হুবহু আসে, মানে কোনো চেঞ্জ হয় না। এক নম্বরে লেখেন কি গুরুত্বপূর্ণ কাজ করেছে। এক নম্বরটা হচ্ছে সাম্রাজ্যকে, এক নম্বরটা হচ্ছে সাম্রাজ্যটাকে, পুরো সাম্রাজ্যকে 15টি সুবা বা প্রদেশ, সুবা বলতে প্রদেশ বোঝায়, সুবা বা প্রদেশে ভাগ করেছিল, সুবা বা প্রদেশে ভাগ করেছিল, এটা চালানোর সুবিধার্থে। আচ্ছা, 2 নম্বর দেখেন বাংলা সাল গণনা ইনি করেন। বাংলা সাল গণনা, বাংলা সাল গণনা পহেলা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এরো ইত্যাদি ইত্যাদি যা আছে, এবং বাংলা যে নববর্ষ বলে থাকি আমরা, এই নববর্ষও কিন্তু উদ্ভাবক ছিলেন হচ্ছে এই বান্দা, সম্রাট আকবর ছিলেন। আচ্ছা, এরপরে আমরা কি জানবো দেখেন, এরপরে আমরা জানবো 3 নাম্বারটা হচ্ছে তীর্থকর। 3 নাম্বারটা হচ্ছে তীর্থকর এবং জিজিয়া কর। তীর্থকর এবং জিজিয়া কর রহিত করেন। জিজিয়া কর হচ্ছে রহিত করেন, জিজিয়া কর হচ্ছে রহিত করেন। লিখে ফেলেন, এরপরেও পিডিএফ দিয়ে দিলে বুঝতে পারবেন। রহিত করেন, দ্রুত লেখেন সবাই, দ্রুত লেখেন। আচ্ছা, এবার আসেন, উনি নিজের ধর্ম প্রচার করত, যে নাম ছিল হচ্ছে দিন ইলাহি। দিন ই ইলাহি নামে ধর্ম প্রচার করতেন উনি, ধর্ম প্রচার করতেন। 5 নম্বরে আসেন। 5 নম্বর আমরা যেটা জানবো ভাই, 5 নম্বরটা মনে রাখবেন, 12 ভূঁইয়াদের কিন্তু উত্থান ঘটে এনার সময়ে। 12 ভূঁইয়াদের উত্থান পড়বো, এই 12 ভূঁইয়া টুইয়া এগুলো পড়বো। 12 ভূঁইয়াদের উত্থান ঘটে, 12 ভূঁইয়াদের হচ্ছে উত্থান ঘটে, বুঝতে পারছেন? 12 ভূঁইয়াদের উত্থান ঘটে এর সময়ে। প্রিয় ভাই বোন, দেখেন তো সবাই বুঝতে পারছেন কিনা। সবাই বুঝতে পারলে একটু জানাবেন যে ভাইয়া আমরা ক্লিয়ার ভাবে সবাই বুঝতে পারলাম কিনা। দ্রুত বলবেন ভাইয়া, দ্রুত বলবেন যে আমরা এই পর্যন্ত সবাই বিষয়টা বুঝতে পেরেছি কিনা। সবাই একটু বলে ফেলবেন। লিখেছেন সবাই? সবাই একটু লিখে ফেলেন। সম্রাট আকবরের নিয়ে বিস্তারিত তথ্য আমরা দিচ্ছি, যেগুলো আমাদের খুব বেশি পরীক্ষাতে আসে, বুঝতে পেরেছেন? আচ্ছা, একটু বলেন। আচ্ছা, একটু বলেন ক্লিয়ার। অনেকে জানেন যে জিজিয়া করটা কি ছিল জানেন? মানে অমুসলিম যারা ছিল তাদের উপরে আরোপিত যে কর, তাকে জিজিয়া কর বলা হয়। অমুসলিম যারা, তাদের উপরে কর ধার্য করা হতো, সেই করটা সে নেওয়া নিষেধ করে দিয়েছিল, এইটাকে জাস্ট বলা হয়। বুঝতে পারছেন প্রিয় ভাই বোন? তাহলে আশা করবো যে এটাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন, এটাতে আর সমস্যা নেই। তো ধরাতে পারতেছে না, চলেন আরো যাই। এবার আসেন ভাই, এই যে আকবর সাহেব, এই আকবর সাহেবের সভাসদ, আকবরের, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে আকবরের সভাসদ। আকবরের সভাসদ সম্পর্কে এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করব। আকবরের সভাসদের প্রথমে আসেন ভাই, প্রথমে আসেন এই আকবরের, স্টার দিয়ে লিখবেন, সবগুলোই গুরুত্বপূর্ণ। আকবরের প্রধানমন্ত্রী, আকবরের সভাসদের প্রধানমন্ত্রী কে ছিল জানেন? শুধু প্রধানমন্ত্রী, এটা প্রধানমন্ত্রী ছিল। আরো একটা আমরা বলতে পারি, প্রধানমন্ত্রী ছিল হচ্ছে আবুল ফজল। আবুল ফজল যে একটা গ্রন্থ লিখছিল, আবুল ফজল, যার গ্রন্থের নাম কি ছিল? আইনি আকবরী, তাই না? আইন ই আকবরী তার গ্রন্থ ছিল। আইনি আকবরী হচ্ছে এর গ্রন্থ ছিল, এই বান্দার গ্রন্থ ছিল প্রধানমন্ত্রী। আচ্ছা, 2 নম্বরে আসেন। 2 নম্বর যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে তানসেন। আচ্ছা, 2 নম্বর আমরা যেটা এইভাবে না জেনে আমরা একটু ভালো করে জানতে পারি, সেটা হচ্ছে গায়ক। এই সভাসদের গায়ক ছিল হলো তানসেন। এই তানসেনকে বলা হয় হচ্ছে বুলবুলে হিন্দ। তানসেনকে বলা হয় হচ্ছে বুলবুলে হিন্দ। দেখেন প্রিয় ভাই বোন, সবাই ক্লিয়ার কিনা? তানসেনকে বলা হয় হচ্ছে বুলবুলে হিন্দ। এবার আসেন ভাই, এই যে এটার অর্থমন্ত্রী শুধু অর্থমন্ত্রী নয়, রাজস্ব মন্ত্রী। অর্থ বা রাজস্ব মন্ত্রী কে ছিলেন? এটা মনে রাখবেন, যে ছিল হচ্ছে টোডরমল। যে ছিল কে বলেন তো? টোডরমল সাহেব ছিল, টোডরমল। এবং এই যে টোডরমলের কথা আমরা বললাম, উনি কিন্তু উপমহাদেশে প্রথম রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন। উপমহাদেশে প্রথম রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন হচ্ছে এই টোডরমল সাহেব। লাস্ট আরেকটা জিনিস আমরা একটু জানবো, সেটা হচ্ছে বিখ্যাত কৌতুককার, মানে এই সভাসদের বিখ্যাত কৌতুককার কে ছিলেন? কৌতুককার যে ছিল হচ্ছে ভাই বীরবল।
এই 4টা তথ্যই আমাদের যে কোনো চাকরির পরীক্ষায় আসতে পারে এবং প্রচুর পরিমাণে এসেও থাকে। সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন? একটু বলবেন যে ভাইয়া ক্লিয়ার কিনা। আর একটু বলে রাখি, এই তানসেনের কিন্তু একটা প্রকৃত নাম আছে ভাই। তানসেনের প্রকৃত নামও পরীক্ষাতে আসে। তানসেনের প্রকৃত নাম হচ্ছে রামতনু পান্ডে। এর নাম হচ্ছে কি বলেন তো? রামতনু পান্ডে। রামতনু পান্ডে হচ্ছে এর নাম। দেখেন সবাই ক্লিয়ার কিনা। এবং দেখেন এই যে আবুল ফজল না, এই যে আবুল ফজল, এ কিন্তু ফার্সি ভাষায় যে বাইবেল, এই বাইবেলের অনুবাদ করেন। ফার্সি ভাষায় বাইবেলের অনুবাদক, বাইবেলের অনুবাদক, ফার্সি ভাষায় বাইবেলের অনুবাদক বলা হয়। প্রিয় ভাই বোন, দেখেন সবাই ক্লিয়ার কিনা। সবাই একটু বলেন, সবাই একটু বলেন, সবাই একটু বলে ফেলবেন, সবাই একটু বলে ফেলবেন যে এটা আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। এই আমির খসরু ছিল ভাই, বুলবুলে হিন্দ ছিল না। আমির খসরু কে ছিল জানেন? ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। দুজনকে দুইটা নামে। ভাই আপনার একটা ধরেন আমি নাম দিলাম, আমি ধরেন বললাম যে আপনি হচ্ছে কিছু একটা ধরেন নাম দিলাম, তো এই নামটা একটা হচ্ছে ভারতের তোতা পাখি আর একটা হচ্ছে আপনার বুলবুলে হিন্দ, দুইটা কিন্তু ভিন্ন জিনিস, হ্যাঁ, একই জিনিস না। আচ্ছা, সবাই কি ক্লিয়ার? এরপরে যদি আর পড়াই তাহলে মাথার উপর দিয়ে যাওয়া শুরু করবে। অলরেডি 50 মিনিট ক্লাস শেষ, আর আমি বেশি সময় ক্লাস নিই না, আপনারা সবাই জানেন। এর পরের অংশটা আগামী দিন ইনশাল্লাহ পড়াশোনা করব। এই সবাই বুঝছেন? ক্লাস কি বোঝা গেছে? ক্লাসের পড়া কি ক্লাসে মোটামুটি পেরেছেন? একটু বলবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝছি কিনা, একটু বলেন সবাই। ক্লাস কি বোঝা যাচ্ছে? ড্রিম ব্যাচে ভর্তি হয়ে লস হয়নি তো? আশা করব লস হয়নি। আর যে সমস্ত ভাই বোনেরা ম্যাক্সিমাম সবাই ফুল পেমেন্ট করে দিয়েছেন, যাদের কাছে 1000 বা 500 টাকা পাওয়া যাবে, 1500 যারা 1000 দিয়েছিলেন তারা ফুল পেমেন্টটা করে দিবেন ভাই। একটা ক্লাস নিতে কিন্তু অনেক কষ্ট হয়, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এটাই যে একটানা বকায় খুব কষ্ট। হ্যাঁ 50 মিনিট শেষ রে ভাই, 50 মিনিট শেষ। এবার আসেন আগামীকালকের কথা বলি এবং আগামী দিনের কথাগুলো বলি। খুব মনোযোগ দিবেন ভাই। অলরেডি আজকের ক্লাসটা দিয়ে আমার সম্ভবত 15টা ক্লাস শেষ হচ্ছে। কয়টা শেষ হচ্ছে? 15টা। একটুখানি লিখে নেন, একটুখানি লিখে নেন। আজকে কি বার? বৃহস্পতিবার। একটু লেখেন সবাই, বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার থেকে বুধবার পর্যন্ত, বৃহস্পতিবার থেকে বুধবার পর্যন্ত খুব মনোযোগ দিবেন। এই যে 15টা ক্লাস আমরা শেষ করেছি, এই 15টা ক্লাসে সকল পড়া রিভাইজ পড়া নেওয়া হবে। সকল পড়া হচ্ছে আমরা রিভিশন পড়া নিব। সেই রিভিশন পড়াটা নিব হলো, সেই রিভিশন পড়াটা নিব কবে বলেন তো? বৃহস্পতিবার রাত 9টায় জুমে নেওয়া হবে। বৃহস্পতিবার রাত 9টায়। বুঝতে পারছেন? এখন কথা হলো, এই বৃহস্পতি শুক্র শনি আপনাদের 3টা ক্লাস মিসিং যাবে। শনি রবি আগেই বলে রাখি, সেটা হচ্ছে এর কারণ হচ্ছে আমি আগামী শনিবারে জামালপুর যাব। জামালপুরে আমার ক্লাস আছে 2 দিন, 7 তারিখ 8 তারিখ। বুঝতে পারছেন? 6টা ব্যাচের ক্লাস, যার ফলে ওখানে ক্লাস নিতে যাব দীর্ঘদিন। তারা 2 মাস আগে শিডিউল দিয়েছিলাম, যার ফলে যাওয়া বাধ্যতামূলক, এখন যেতে হচ্ছে। যার ফলে এই যে 3টি ক্লাস আপনারা যে করতে পারবেন না, মানে এই যে ছুটিটা দিচ্ছি যে বৃহস্পতিবার থেকে বুধবার, বসায় রাখবো না ভাই। এটার মধ্যে আপনারা এই 15টা ক্লাসের সকল পড়া থাকবে। এর পাশাপাশি আপনাদের যেটা পড়া থাকবে সেটা একটু লিখে নেন। সেটা হচ্ছে আপনাদের 40 থেকে 46তম বিসিএস বিগত প্রশ্ন পড়া থাকবে। বিগত প্রশ্ন, এটা হচ্ছে এই কয়েকদিনের পড়াটা দিয়ে যাচ্ছি। সবাই একটু লিখে নিবেন, সবাই একটু লিখে নিবেন, দ্রুত লিখে নিবেন, দ্রুত লিখে নিতে হবে ভাই। দ্রুত লিখে নেন সবাই, সবাই একটু দ্রুত লিখে নিবেন। আচ্ছা, এখন পর্যন্ত লসের কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, সবাই একটু লিখে নেন ভাই, সবাই একটু লিখে নেন, দ্রুত লিখে নেন। তাহলে এইটা হচ্ছে, আমি যে একটা ক্লাস পাইলাম, আপনি একটা পাবেন কেন ভাই? ধৈর্য ধরেন, আপনি তো খুঁজেই দেখেননি, তো আপনি একটা আপনার পাওয়াই উচিত না, আপনার এটাও পাওয়া উচিত হয়নি। গ্রুপে ঢুকেছেন যখন এখানে ফিচার্ড আছে, যে ফিচার্ড, এখানে গেলে যে সবগুলো ক্লাসে যে ধারাবাহিক ভাবে আছে, যে একটু দেখেন, তা তো দেখবেন না, এত সময় কই আপনার? আপনি তো ব্যস্ত মানুষ, আপনার এইটাই পাওয়া উচিত ছিল না। আচ্ছা, যাই হোক, এইটা আমরা বলেছি। আচ্ছা, এখন দেখেন ভাই, খুব মনোযোগ দিবেন। সেটা হলো যে আমরা এই যে পড়াটা দিলাম, বলেন তো পরবর্তী ক্লাস কবে? দেখি পরবর্তী ক্লাস কবে হবে বলেন সবাই, একটু বলে দেন পরবর্তী ক্লাস কবে হবে ভাই, একটু বলেন পরবর্তী ক্লাসটা কবে। আপনাদের মুখ থেকে শুনে নিচ্ছি, পরে ওই যে আমাকে ইনবক্সে নক দিবেন যে ভাই ক্লাস কই, কানের উপরে আসার দিব তখন সবগুলো ধরে ধরে। একটু বলেন যে পরে আমাদের ক্লাস কবে। এই যে দেখেন বুধবার পর্যন্ত যদি ছুটি হয়, আগামী বৃহস্পতিবারে ক্লাস, সহজ বিষয়।
আগামী বৃহস্পতিবার আমাদের ক্লাস হবে, বুঝতে পারছেন? আগামী বৃহস্পতিবার আমাদের এই ড্রিম ব্যাচে ক্লাস হবে। এই এক সপ্তাহে পড়া দিয়েছি হচ্ছে এটা পড়া থাকবে। 15টা যে ক্লাস হয়েছে এই ক্লাসগুলো রিভিশন করবেন, কারণ রিভিশন ছাড়া কিন্তু আগাতে পারবেন না ভাই। আপনি যত ভালো স্টুডেন্টই হন না কেন, অবশ্যই আপনার দরকার এটা। হ্যাঁ, এই যে একজন লিখেছেন আজকে ভর্তি হয়েছেন, সব থেকে বড় বিষয় হচ্ছে যারা আজকে ভর্তি হয়েছেন এক সপ্তাহ যে ছুটি পাবেন, একটা করে ক্লাস দেখবেন, পড়া মুখস্থ করে ফেলবেন, শেষ। বুঝতে পেরেছেন? আশা করছি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। এই পর্যন্ত হচ্ছে মূল বিষয়। প্রতি সাবজেক্টের ক্লাস আলাদা আলাদা ভাবে ফিক্সার করার কোনো প্রয়োজন নেই ভাই। ক্লাস পরপর যেগুলো হচ্ছে পরপর, এটুক যদি আপনি খুঁজতে না পারেন তাহলে আপনার পড়াশোনা করতে হবে না। কষ্ট পেন না ভাই, বাস্তবতার কথা বলছি। এত আরাম চেয়েন না ভাই, আরামের একটা শেষ আছে। ফিচার্ডে সব সাজায় দিচ্ছে, আপনি আবার বলতেছেন যে 4টা আলাদা ফিচার কেন ভাই? খাওয়াই দিলে তো ভালো হয়। এর থেকে একটা কাজ করি, ইয়াসিন আরাফাত আদর ভাই, মাইন্ড করেন না, আপন ভেবে বলছি আপনার পরীক্ষাটাও আমি দিয়ে দিবানে ভাই, এটা সব থেকে বেশি ভালো হবে। তাহলে আপনার ফিচার খোঁজা লাগবে না, আমি নিজে আপনার পরীক্ষাটা দিয়ে আসবানে। আমরা আসলে কি জানেন, অলস, আমরা প্রচুর অলস। আমার কথা বুঝতে পারছেন? আমাদের এই অলসতার কারণে আমরা যে কোন জায়গায় চলে যাই আমরা নিজেরাও জানি না। এই হচ্ছে বিষয়। যাই হোক, মাইন্ড করেন না, একটু মজা করলাম। আচ্ছা, টপিক ভিত্তিক আমরা কোনো লেকচার প্ল্যান দিই না। আমার কোনো টপিক ভিত্তিক লেকচার প্ল্যান নাই, ধারাবাহিকভাবে আগাচ্ছি ভাই, আগাতে থাকবো। এই হচ্ছে টপিক ভিত্তিক লেকচার প্ল্যান। আচ্ছা, এইসব পড়া কি আগামী বৃহস্পতিবার? হ্যাঁ ভাই, বৃহস্পতিবারে নিব, আগামী বৃহস্পতিবারে নিব। আচ্ছা, কালকে কিন্তু জুমে ক্লাস আছে। কালকে জুমে ক্লাস আছে, কি কি পড়া দেওয়া আছে একটু বলেন। কালকে সন্ধ্যা 7:30 জুমে পড়া নিব। নতুনদের নিব না ভাই, যারা পুরাতন তাদের নিব। বলেন কি কি পড়া দেওয়া আছে কালকে, কি কি পড়া দেওয়া আছে একটু বলেন। কালকে কি কি পড়া দেওয়া আছে বলেন, দ্রুত বলেন। কাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত জামালপুর কোথায় আসবেন ভাই? জামালপুর 5 রাস্তার মোড় না কি আছে না ভাই, 5 রাস্তা না কি, 5 রাস্তার মোড়ে, 5 রাস্তার মোড়ে আর কি, 5 রাস্তার মোড়ে জব মেডিসিন, যেটা আর কি জামালপুর জব মেডিসিন। আশেপাশে থাকলে আইসেন, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কাল থেকে বুধবার, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আর কি কারো কোনো কথা আছে? তাহলে বাংলা সাহিত্য কালকে 100 থেকে। আচ্ছা, মনে হচ্ছে জামালপুরে অনেক ভাই বোন আছেন আপনারা। আচ্ছা, জামালপুরে যারা আছেন তারা আমাকে একটু মেসেজ দিয়েন, আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা করে আসবো। ভার মানি নয় ধ্বনি বর্ণ। আচ্ছা, যা পড়া দেওয়া আছে এগুলো আমরা আগামীকালকে পড়া নিব। তাহলে সবাই সুন্দর করে এগুলো করে ফেলবেন। আর আমার কথায় কেউ কষ্ট পেয়েন না, আপনাদের সাথে মজা করে পড়াই, হ্যাঁ, যাতে বোরিং ফিল না হয়। সবাই ভালো থাকবেন। এই আগামী 4-5 দিন যে আপনাদের প্যারা দিতে পারবো না, আপনাদের যে প্রেশার দিতে পারবো না, এই জন্য আমি নিজেই খুব কষ্ট পাবো যে আপনাদের প্যারা দিতে না পারার কারণে, বুঝতে পারছেন? তো যাই হোক, আমাদের পরবর্তী ক্লাস বৃহস্পতিবার রাত 9টায় হবে, আর আগামীকাল সন্ধ্যা 7:30 জুমে। আর জুমের কথা একটু বলি ভাই, জুমের কথা একটু আপনাদেরকে বলি। সেটা হলো, আপনারা যারা নতুন ভর্তি হচ্ছেন সবাই একটু দেখে নেন। এই গ্রুপে ঢুকলেন আপনারা, গ্রুপে ঢোকার পরে এখানে দেখেন ফিচার্ডে যাবেন, ফিচার্ডে যাওয়ার পরে এখানে প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, এখানে চলে যাবেন, এখানে ঢুকবেন। আমি আজকে রাত্রে আবার পিডিএফ গুলো দিয়ে দিব, পুনরায় পিডিএফ গুলো দিয়ে দিব, সমস্যা নেই। এখানে দেখেন, এই যে এটাতে জয়েন করে ফেলবেন, এই যে এখানে সব পিডিএফ গুলো আমি কিন্তু পরপর দিয়ে থাকি, বুঝতে পারছেন? সব পিডিএফ গুলো এখানে দিয়ে থাকি। তো সুতরাং যারা নতুন জয়েন করবেন তারা কিন্তু কিছু দেখতে পারবেন না, আস্তে আস্তে পেয়ে যাবেন, সমস্যা নাই তো। কারণ আপনি পরে ভর্তি হয়েছেন, আপনি পরে ভর্তি হয়ে অবশ্যই আপনার সবকিছু আগের থেকে পাওয়া উচিত না, আপনার আর একটু পরে পাওয়াই উচিত। কারণ এতক্ষণ ধরে চিল্লাই যে একটা সুন্দর একটা কোর্স করাচ্ছি, সবাই ভর্তি হন, সবাই ভর্তি হন, তা তো আপনারা শুনবেন না। আপনারা শুনবেন কার কথা? ভুট্টো সাহেবের কথা। তাইলে হয় না রে ভাই। আগের 2টা ক্লাস করছি, ভালো লাগছে, সাথে আরে 2টা ক্লাস ভালো লাগবে সব না, রোল লাগবে না ভাই। আর রোল 300+ স্টুডেন্ট হয়ে গেছে, আর রোল দরকার নেই, নাম ধরেই কোশ্চেন করতে পারবা না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।